ওবিপি বলে না, যে কোনো আইসি ঢোকা এবং বেরোনো, ভোল্টেজ ঢুকবে এবং বেরোবে, তার আগে একটা ক্যাপাসিটর থাকবে। কেন থাকবে? ফিল্টার করবে। কিসের জন্য? ফিল্টার। এখন অনেকে বলতে পারে স্যার আমার যে ওবিপি আইসিটা খারাপ, আমি বুঝবো কেমনে? খুবই সহজ, সিম্পল। আপনি এখানে প্রথমে ধরে দেখলেন আপনার এখানে ভোল্টেজ আছে, আপনি এখানে ধরে দেখলেন ভোল্টেজ আছে, তাহলে খারাপ কে? ওবিপি আইসি। কারণ আমার ঢুকতেছে, তাহলে আউটপুটে বের হচ্ছে না, তাহলে প্রবলেম কার? ওবিপি। ঘটনা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি দেখেন ইনপুটও আমি পাচ্ছি না, তাহলে কি আপনি ওবিপি কেও দোষ দিতে পারবেন না? চার্জিং পোর্ট। কথা বুঝতে পারছেন? দোষ দিতে হবে কাকে? ভাবতে আমার আগে যারা আছে তাকে আগে আমি লাইন ক্লিয়ার করব, তারপরে আমি এখানে আসব। এরপরে দেখেন এইখান থেকে আসার পরে আমার এইখানে ঢোকার আগেও কিন্তু আমার কি থাকবে? একটা ক্যাপাসিটর থাকবে। এবং আপনার এই যে চার্জিং আইসি, বুঝতে পারছেন? এই চার্জিং আইসিতে ক্যাপাসিটর আপনি এখানে ধরলে আপনি বুঝতে পারবেন যে আমার এখানে ভোল্ট আসতেছে কি আসতেছে না। এবং আপনি এই চার্জিং আইসির আগ পর্যন্তই 5 ভোল্ট পাবেন। নাকি? জি। কারণ এইখানেও কিন্তু ভিবাস এসে দাঁড়ায় যাবে। এখন দেখেন এই ভিবাসটা যখন এই চার্জিং আইসির ভিতরে ঢুকবে তখন কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে। কি কনভার্ট হবে? একটা হবে ভিপিএইচে চলে যাবে, আর একটা কি হবে? ভিভেট। ঘটনা বুঝতে পারছেন? অর্থাৎ একটা লাইন হবে ভিপিএইচ, যেটা ভোল্ট ফর ফোন, অর্থাৎ ফোনের ভোল্টেজ। কথা বুঝতে পারছেন? আর একটা হচ্ছে ব্যাটারির জন্য, যেটাকে আমরা ভিভ্যাট হিসাবে চিনি। এখন দেখেন আপনি এখানে ধরে দেখলেন যে আপনার এতটুকু পরিমাপ করার দরকার নেই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার ব্যাটারি থেকে যে ভোল্টেজটা যাবে ওইটাই তো মনে হয় ভিভেট স্যার। আপনি বলছেন চার্জিং আসছে থেকে যে ব্যাটারি কানেক্টর আসছে ওইটা ভিভেট স্যার। কথা বুঝেন? এইখানে ভিভেট ঢুকতেছে না? জি। এখানে ঢোকার পরে চার্জিং আইসি দুটো ভোল্টেজ তৈরি করে, একটা করে ভিপিএইচ আর একটা করে ভিভ্যাট, যেটা ব্যাটারি কানেক্টরে চলে যায়। জি স্যার। ভিভেট ইন আউট দুটেই করে। হ্যাঁ, না না, এটা কথা বুঝেন। ভিভাস ঢুকতেছে তো, একটা ভোল্টেজ ঢুকতেছে, ওর হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ভিপিএইচ আর একটা হচ্ছে ভিভ্যাট। একটা ব্যাটারি ফোন চার্জ করবে আর একটা ফোন চালাবে। ঘটনা বুঝতে পারছেন? এটা আলাদাভাবে ভিভ্যাট হয়ে আসে না, এটা চার্জিং আইসি তৈরি করে। এটা আপনি ইচ্ছে মতো করতে পারবেন না। কারণ দেখেন ভিভ্যাটের ভোল্টেজ কত? 3.7 থেকে 4.2। ভিপিএইচ এর ভোল্টেজ কত? 3.7 থেকে 4.2। ভিভাসের ভোল্টেজ কত? 5। এই ভোল্টেজ আর এই ভোল্টেজ এক হলো না, তাহলে পুরো এখানে কনভার্ট হচ্ছে না। স্যার ভিভেট যেটা স্যার এটা ব্যাটারি ভোল্টেজ না স্যার। ব্যাটারি ভোল্টেজ 3.7 টু 4.2 ঠিক আছে স্যার। তার ওই ভিভেটটাই তো স্যার ভিপিএইচ এর কি স্যার 3.7। আপনার কোশ্চেনটা ক্লিয়ার করেন, আপনি কি কোশ্চেন করেন আস্তে আস্তে বলেন। স্যার আপনি তো বলতেছেন যে ভিভাস থেকে যে 5 ভোল্টটা গেছে ওইটা চার্জিং আইসির মাধ্যমে ভিভেটে 3.7 আসছে আর ভিপিএইচ এ 3.7 টু 4.2 স্যার। এখন ভিভাসটা ঢুকছে 5 ভোল্ট ঠিক আছে স্যার। তাহলে ভিভেটে কি 3.7 টু 4.2 কিভাবে আসলো আর ভিপিএইচ এ 3.7 টু 4.2 কিভাবে? হ্যাঁ, দুটো আলাদা ভোল্টেজ যাবে। আপনি কি বলতে যাচ্ছেন যে এখানে ব্যাটারি ভোল্টেজটা ব্যাটারি দিচ্ছে এই ভোল্টেজটা? জি। কেমনে সম্ভব? সম্ভব না। আপনার ব্যাটারি চার্জ হচ্ছে আউটপুট হিসেবে যাবে না। কেন? আপনার ব্যাটারির ভোল্টেজ কত? 3.7 থেকে 4.2। এখন এই 5 ভোল্ট কনভার্ট করেই তো ব্যাটারিকে চার্জ করতে হয়। আপনি ব্যাটারি খুলে এখানে মাপেন না, আপনাকে স্যার মাপাই নাই এখানে? ব্যাটারি খুলে এখানে মাপাই নাই? আপনি ব্যাটারি খুলে এই কানেক্টর ধরে দেখবেন এখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাচ্ছে, কারণ এটাই তো ব্যাটারিকে চার্জ করবে। এই মেকানিজম তো আপনার জানতে হবে। এই তো ভালোই কাম থাকছে এখানে। বুঝা আমাদের কেমন আপনার মেসেজ? হ্যাঁ, কখন আসবে? আচ্ছা এবার এদিকে তাকান, এদিকে তাকান। এখন দেখেন আপনি এখানে কানেক্টরে চার্জ ঢুকাইছেন, এই কথা না, আমি বোঝা দিচ্ছি। এইখানে ঢুকাইছেন, ঢোকাইলে ধরেন আপনার ফোন, আমার যে ফোনটা, এখন আমি কানেক্টরে ঢোকাবো, ঢোকায় ফোন চালাইতে পারবো না? পারবো কিনা? কিন্তু আমি যখন ফোন চালাবো আমার ফোনে এখানে চার্জিং লোগো দেখাবে কিনা? দেখাবে না? তাহলে একসাথে কি হচ্ছে, আমার ফোন চার্জ হচ্ছে আবার চলতে হচ্ছে। আমি যখন এটা কানেক্টে খুলে দেবো তখন কি আমার ফোন চলবে না? তখন কি ভিভাস আসবে না? তখন আপনার এই ভিভার যে ভিপিএইচ তৈরি করবে। কথা বুঝতে পারছেন? এইজন্য আপনি যখন ভিভাসে কানেকশন করেন তখন আপনার ফোনটা গরম হয়। কথা বুঝতে পারছেন? তখন এই লাইনটা কাটা থাকে। শুধু এটা চার্জের জন্য, এটা আউটপুট হিসেবে যায় না, এটা আউটপুট তখন করে না। যখন আপনি কানেকশন দেন তখন ডাইরেক্ট যে ভিভাসটা এটা ঢোকার পরে ভিপিএইচ তৈরি করে এবং ভিভ্যাট তৈরি করে ব্যাটারিকে চার্জ করে। এখানে ব্যাটারির কোনো কার্যকারিতাই নেই, এই শুধু তখন চার্জ করে, যে তখন আউটপুট দেয় না। যখন আপনি এটাকে কেটে দেন তখন এখান থেকে প্রকাশ করা আবার আউটপুট শুরু করে, পরে এটা আবার ভিপিএইচ তৈরি করে। কারণ এই ভিপিএইচ ছাড়া আপনার ফোন কোনোভাবে রান হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এটা ব্যাটারি খুলেও ফেলেন তাও আপনি এখানে 3.7 থেকে 4.2 ওই জন্য চার্জিং পাস করতেছে এখানে। হ্যাঁ, জাস্ট এটা কি করতেছে, একটা ভোল্টেজকে দুটো ভোল্টেজ বানাচ্ছে, একটা ব্যাটারির জন্য একটা ফোনের জন্য। আবার এটা যখন আমি কেটে দেব
তখন আমার বিভাগ বন্ধ, সমস্যা নাই, তখন ব্যাটারি আউটপুট দিবে, তখন হচ্ছে আপনার কথা। তখন ব্যাটারি এখান থেকে 3.7 থেকে 4.2 এই চার্জিং আইসি কে দেবে, তখন এই বিপিএস কথা বুঝতে পারছেন? এটা বাস্তব ক্ষেত্রে তো দেখা যায়, যখন আপনি কানেকশন দিয়ে ফোন চালান তখন দেখেন একসাথে ব্যাটারি চার্জ হয়, আবার ফোনও চার্জ। আবার যখন কানেকশন কেটে দেন, মানে এটা ধরেন টান দিয়ে ঘুরে ফেললেন, তখনও কিন্তু ফোন চলে। তখন কি করে, এই ব্যাটারি আউটপুট দিচ্ছে, তাই জন্য ঘটনা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমার প্রাইমারি সেকশন ওকে। সেকেন্ডারি সেকশন লিখতে হবে। আচ্ছা, এই যে প্রাইমারি সেকশনে আমি, এটা হচ্ছে আমার কি ভিটেজ কয়েল। কয়েল। আচ্ছা বলেন তো, আপনি বলেন সেকেন্ডারি, হ্যাঁ না, ওই যে প্লেস করুন। জি আচ্ছা, এইটা কি লাইন আছে, সিরিজ না প্যারালাল? কয়েল যেহেতু আসলে সিরিজ আছে, সিরিজে আছে। এটা কি শর্ট হওয়া সম্ভব? এটা হলে ফুল শট হবে। কেমনে সিরিজ আমি না, কোনো স্যার, সাইড টপ করতে নিষেধ স্যার এটা ওপেন সার্কিট হয়ে যাবে স্যার। তাহলে বললেন কেন? স্যার ভুলে গেছি। বুঝতে পারছেন? কেন না বলেন তো, জি শর্ট হওয়া কেন সম্ভব? কারণ স্যার এটা প্যারালাল না, এটা সিরিজ আছে। প্যারালাল জিনিসটা আমি বুঝলাম, প্যারালাল থাকলে কি শর্ট হওয়া সম্ভব না? কেন? হোয়াট ইজ ইউর রিজন? প্রশ্নটা বুঝে নিয়েছি আবার। মানে প্যারালাল যে আপনি বলছেন, প্যারালাল তো এটা কি একটা ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, আমি ডেফিনেশন চাচ্ছি যে কেন সম্ভব না, আমি মানবো কেন, আপনি মানবেন কেন? তো প্যারালাল যে সার্কিটগুলো স্যার, ওগুলোতে স্যার হচ্ছে কি ক্যাপাসিটরের প্যারালাল মাধ্যমে সার্কিটটা কি? শোনেন, আপনি কেন কিভাবে, এটা যদি আপনি পরিপূর্ণভাবে অ্যানসার না পান, তাহলে আপনি জিনিসটা ভালোভাবে শিখতে পারবেন না। আপনি কেন কয়েলকে শর্ট হিসেবে ধরবেন না, কেন ধরবো না? আপনি বললেন তাই হয়ে যাবে। আপনি স্যারকে বলবেন স্যার কেন ধরবো না, আমি ধরতে তো পারি, আপনি কি আমাকে সঠিক রিজন দেখেন, আপনি বলে দিচ্ছেন এটা ধরা যাবে না, কেন যাবে না? ইলেকট্রনিক্স তো কারণ মুখের সাথে চলে না, এটা যথেষ্ট কারণ থাকে। কেন? আমি কারণ জানতে চাচ্ছি। বসেন, সমস্যা নেই, আপনি বলেন পাশের জন্য কেন সম্ভব না? জানা নেই? আচ্ছা, পাশের জন্য আচ্ছা, এমন কেউ আছেন দিতে পারবেন answer hand raise? আপনি একা, আর কেউ? আপনি বলেন তো। স্যার প্যারালাল একটা সমান্তরাল লাইন, এখানে যদি কানেক্টিভিটি না থাকে তাহলে সার্কিটটা ওপেন হয়ে যায়, সেক্ষেত্রে এখানে শর্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ, যদি শর্ট আপনি উনি অর্থ তো উনিও দিয়েছেন, এটা ব্যাপার না, বসেন আপনার বসেন। উনি, আমি জানতে চাচ্ছি যে আসলে কয়েল কেন সম্ভব, উনি বলছে প্যারালাল সার্কিট, ওনার কথাও যুক্তিসঙ্গত, হ্যাঁ প্যারালাল সার্কিট, তো এটা প্যারালাল সার্কিট না, এই জন্য শর্ট হওয়া সম্ভব না। কিন্তু আমি জানতে চাই ডেফিনেশন দেন আমাকে, যে আসলে কেন প্যারালাল সার্কিটটা কি? প্যারালাল সার্কিট হচ্ছে দুটো সমান্তরাল লাইন যার একটা পজিটিভ একটা নেগেটিভ, আর দুটো যদি এক হয়ে যায় তাহলে শর্ট হয়ে যাবে স্যার। মানে নেগেটিভ পজিটিভ। শোনেন, আপনাদের কখনো কোনো কাস্টমার বলবে না যে ভাই প্যারালাল সার্কিটের সংজ্ঞা দেন, আপনাকে বলবে ফোন ভাই এই যা, আপনি আবার ঠিক করে দেন, কিন্তু মেকানিজম আপনার বুঝতে হবে। শর্ট আমাদের কখনো হয় যখন পজিটিভ আর নেগেটিভ থাকে, সিরিজ লাইনে কখনো নেগেটিভ আর পজিটিভ থাকে না না, স্যার। দুই পাশেই, এই পাশে হয় নেগেটিভ, এই পাশেও নেগেটিভ, হয় এই পাশে পজিটিভ, এই পাশে পজিটিভ, তাহলে এই লাইনে কখনো শর্ট হওয়া সম্ভব না। আপনি যে কোনো একটা লাল তারকে ঘুরে আবার লাল তারে মেরা দেন, এটা কি শর্ট হবে না? কালো তো লাগানোর সাথে কি শর্ট হয়ে যাবে? স্যার কথা এখানে বুঝতে পারছেন? ভোল্টেজ তাহলে আমার পজিটিভ যেটা থেকে প্যারালাল নেগেটিভ সার্কিট, এমনি তো পারেন না, আবার কথা বলেন কেন? প্যারালাল সার্কিটের এক সাইডে পজিটিভ, এক সাইডে নেগেটিভ থাকে। এখন এটা কিন্তু যদি এক হয়ে যায় তাহলে কি হবে? শর্ট। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনার বুঝতে হবে যে কোনো জিনিসের পজিটিভ আর নেগেটিভ যদি থাকে, এখন দেখেন ক্যাপাসিটর কিন্তু পজিটিভই থাকে, কিন্তু আপনি গদ বাঁধা সূত্র শিখে গেছেন ক্যাপাসিটর প্যারালাল থাকে যাও শর্ট, কিন্তু আসলে কি তাই না? অর্থাৎ আপনার এখানে বুঝতে হবে যে আমার এই কম্পোনেন্টের এক সাইডে পজিটিভ, এক সাইডে নেগেটিভ আছে কি নেই, যদি থাকে তাহলে বুঝবেন যে এটা শর্ট হওয়ার সম্ভাবনা আছে, আর যদি না থাকে তাহলে না। কথা বুঝতে পারছেন? সেটা হোক যে কোনো কম্পোনেন্ট, এমনও হতে পারে নতুন কোনো কম্পোনেন্ট আবিষ্কার করলো, যে তখন আপনি এই ট্রেনিং সেন্টার থেকে চলে গেলেন, কিন্তু দেখা গেছে সেই কম্পোনেন্টটা প্যারালালে দিয়ে দিচ্ছে। এখন আপনি তো জানেন যে ক্যাপাসিটর ছাড়া প্যারালালে কেউ থাকে না, থাকে আর থাকে টিভিএস ডায়োড বা জেনার ডায়োড যেটাকে বলে, এটা থাকে। তো আপনারা ম্যাক্সিমাম ক্যাপাসিটরই জানেন। এখন এই আপনি জানেন যে গদ বাঁধার দুটো নিয়ম, এরপরে তো আর জানেন না, তখন আপনি কি করবেন?
তখন কিন্তু আপনার এই মুখস্থ বিদ্যা আর কোনো কাজেই দিবে না। তখন আপনার বুঝতে হবে যে এই কম্পোনেন্টের এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ আছে কিনা। আপনার সিরিজ প্যারালাল তাও মুখস্থ করার দরকার নেই, আপনি সহজ বাংলা শিখে যান। বাংলা হচ্ছে একটা কম্পোনেন্টের এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ থাকলে সেই কম্পোনেন্ট শর্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং শর্ট হলে ওই কম্পোনেন্টকেই ধরতে হবে। আর যেটা এ পাশেও পজিটিভ এ পাশেও পজিটিভ অথবা এ পাশেও নেগেটিভ এ পাশেও নেগেটিভ অর্থাৎ এক করতে সমজিনিস, সেটা হচ্ছে কি সিরিজ। এটা হলে লাইন ওপেন হয়ে যাবে অর্থাৎ খুলে যাবে। একটা ব্রিজ ভেঙে গেলে যেমন একটা রাস্তা ডিভাইড হয়ে যায় সেরকম। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি এই জিনিসগুলো না জানেন তাহলে আপনি কিন্তু আসলে বিপদে পড়ে যাবেন। কারণ ইলেকট্রনিক্স যেভাবে অগ্রগতির দিকে আগাচ্ছে, নতুন নতুন যেসব টেকনোলজি আনার চেষ্টা করা হচ্ছে, আপনার এই মুখস্থ বিদ্যা আপনার সঙ্গ দেবে না, তখন কিন্তু আপনার ঝামেলা। এই জন্য আপনারা যখন ক্লাস করবেন যে স্যারই করা, স্যারের কাছে জিজ্ঞাসা করবেন যে স্যার এটা কেন হলো, কি কারণে হলো, এটা উচিত কিনা বলেন জিজ্ঞাসা করা উচিত না? জি স্যার। নাহলে আপনার এই যে ছোট ছোট কিছু কিছু কোশ্চেন থেকে যাবে, এর উত্তর আপনি কোনোদিনও পাবেন না। আপনার থিওরি এত সব জায়গায় আপনার কিন্তু সব জিনিস লাগবে না কাজে, কিন্তু এই ছোটখাটো জিনিস এই যে আজকে 31-এর ভাইবা হবে, এখানে কিন্তু এই কোশ্চেনগুলো করা হবে, তখন কিন্তু ধরা পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমার এটা যখন বন্ধ হয়ে গেল তখন আপনাকে আমি বলি, তাহলে আমাদের যে কম্পোনেন্টগুলো সিরিজ থাকে এগুলো হয়ে গেলে ওপেন হয়ে যায়। এখন দেখেন আপনার যে কম্পোনেন্টটা ছিল, এই যে আপনার বিপিএস কয়েলটা, এটা দুটো মাথা না, একটা প্রাইমারিতে একটা সেকেন্ডারি, মানে ওই পাশে। অর্থাৎ এটা যদি আপনার লাইন ওই বিপিএস কয়েলটা যদি উঠে যায় তাহলে আপনার লাইন কি স্টপ হয়ে যাবে ওইখানে। অর্থাৎ এই পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা, মাঝখানে ব্রিজটা কেটে গেছে। এখন আপনি ডিরেক্টলি যদি মাল্টিমিটার ওই বিপিএস কয়েলের উপরে ধরেন, তাহলে যদি আপনি ভোল্টেজ পান তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রাইমারি সেকশন ওকে, আপনার এত প্রথম থেকে মাপার কোনো দরকার নেই। কথা বুঝতে পারছেন? আর ডিপিএস যদি তৈরি না হয় তাহলে কি আপনি ডাইরেক্টলি বলতে পারেন যে আমার চার্জিং আইসিতে সমস্যা? না, কখন এটা আপনি বলতে পারবেন না, কারণ আপনার আগেও তো অনেক কিছু আছে, এগুলো তো নষ্ট থাকতে পারে। ইনপুট হইলে যদি না হয়, হ্যাঁ, আপনি তখন কি প্রথম থেকে মেপে মেপে তারপর আসবেন। কখনো আইসি কে আগে হিট করবেন না, কখনো কোনো সময় না, কারণ আইসি এত সহজ না আপনি একদম ধুম করে নষ্ট হয়ে যাবে। এটা সাধারণভাবে কেন নষ্ট হয় জানেন? আমাদের মতো যারা টেকনিশিয়ান কাজ করে এরাই হিট দিয়ে নষ্ট করে দেয়। আইসি এত সহজে নষ্ট হয় না। আপনি যে কোনো জায়গা মাপার আগে আগে আপনি লাইন চেক দিবেন, দেন কম্পোনেন্ট, দেন আইসি। এর বাইরে আপনি যাইতেই পারবেন না। এটা হলো আইসি মানে সার্ভিসিং করার রুল। আপনি ডিরেক্টলি আইসিতে যাই হিট দিতে পারবেন না, কারণ আইসি আদত যদি নষ্ট নাও থাকে আপনি হিট এটাকে নষ্ট করে দিবেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই শর্ট কেন হয় হয় না এটা কি বুঝতে পারছেন? এটা আপনাদের তো শর্ট ক্লাসে এটা ক্লিয়ার করে হয়ে যাবে। আপনাদের শর্টের ক্লাস হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাহলে তো আপনার এটা শর্টের ক্লাসে আপনি ডেড ফোন মানে কি আপনার এই স্টেজের পর আর কোনো স্টেজ নাই, এটাই লাস্ট স্টেজ। তো এইখানে এসে যদি এইগুলো আপনারা মিসিং করেন তাহলে তো সমস্যা। কথা বুঝতে পারছেন? তো শর্ট জিনিসটা কিভাবে হচ্ছে, কারণ আপনারা ফোনটা ডেড হবে, একটা ফোন কিন্তু ডেড হতে পারে শর্টের জন্য, কোনো কানেক্টর মিসিং। ডেড কোনো সিম্পটম না, এটা হচ্ছে একটা মনে করেন যে ধরেন জ্বরের মতো। একটা মানুষের জ্বর পা কেটে গেলে হয়, কোনো অর্গান নষ্ট হয়ে গেলে হয়, জ্বরের মতো। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, ডেড ফোন বিভিন্ন কারণ হতে পারে। আপনাদের ব্যাটারি কানেক্টরও খুললে তাও ডেড হয়ে যায়, কারণ আপনার ফোন অন হয় নাই মানেই তো ডেড। চার্জিং এসি হ্যাঁ, হইতেই পারে আপনার প্রাইমারি ওবিপি উঠে গেছে, কোনো কিছু সই তো করবে না, তখন এটাও তো ডেট। অর্থাৎ ডেট আপনার বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু এটা আপনি বুঝেন, কাস্টমার তো আর বোঝে না। কথা বুঝতে পারছেন? এখন আপনি কি বুঝছেন আপনার কোশ্চেন আনসার? হ্যাঁ, যে এটা ব্যাটারি ভোল্টেজ না, এটা ভিবাস ঢোকার পরে দুটো ভোল্টেজ তৈরি করে, একটা ভিবার একটা বিপিএল। ভিবারটা দিয়ে ব্যাটারিকে চার্জ করা হয় আর বিপিএল দিয়ে ফোনটাকে রান করা হয়। যখন কানেকশনটা আমি অফ করে দিই তখন ব্যাটারি থেকেই আমার ভিভ্যাট যে লিপিস তৈরি হয়। এটাই হলো মূল মেকানিজম। আচ্ছা, চিত্রটা তো মনে আছে? জি স্যার। এখন দেখেন পাওয়ার বাটন, যখন পাওয়ার বাটনের ভোল্টেজ কত থাকে বলেন তো? 1.8 থেকে 4.2। এই ভোল্টেজটা কি ফোন অন করার সঙ্গে সঙ্গে পায় না অন করার আগেই পায়? অন করার সঙ্গে সঙ্গে পায়। ও, স্যার আগে থেকে পায়, ভিভাস তৈরি হলে ওটা পাবে। ভিভাস তৈরি হলে এটা পাবে। না স্যার, ভিপিএস তৈরি হলে ওটা পাবে। আমি বলছি পাওয়ার বাটনের ভোল্টেজ
এটা কি ফোন অন করলে পাবো না অন করা ছাড়া পাবো? অন করা ছাড়াই অন করা ছাড়া পাবো। অন করলে পাবো। কথা বুঝতে পারছি। বুঝতে পারিনি মানে ওখানে তো ব্যাটারি কানেক্টর দেওয়ার সাথে সাথে ভোল্টেজ চলে গেছে। আচ্ছা শোনেন, আমি যখন ভিভাস কানেক্ট করলাম, কথা বুঝলেন, ভিভাস কানেক্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু ভিপিএস তৈরি হয়ে যাবে, জানেন? এর জন্য ফোন অন করা লাগে না। এখন আমি যখন কানেক্টটা করছি অটোমেটিক ভাবে ভোল্টেজটা পাওয়ার বাটনে চলে যায়, কারণ পাওয়ার বাটনে যদি ফোন অন করার আগে ভোল্টেজ না যেত আপনি কোনোভাবেই ফোনটাকে রান করতে পারতেন না। কারণ আপনি যখন পাওয়ার বাটনটা চাপ দেন তখন ওইখানে কি হয়, গ্রাউন্ডের সাথে একটা ধাক্কা মারে, পালস ক্রিয়েট হয়। পালস ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তারপরে কি হয়, পাওয়ার আইসির কাছে এই পালসটা যায়, যাওয়ার পরে পাওয়ার আইসি কি করে, ক্রিস্টালের কাছে দেয়। ক্রিস্টাল মানে আরেকটা ধাক্কা, মানে বুস্ট করে দেয়, মোটরসাইকেলের প্লাগের মতো, অনেকটা মোটরসাইকেলের প্লাগের মতো। এটা যখন পালস করা শুরু করে, করার পর ওই যে বিবি ক্লক আছে না, বিবি ক্লক চলে যায় সিপু তাকে ঘুমায়, সিপু তখন কিন্তু রান না, সিপু তাকে ঘুমায়। তখন ওই বিবি ক্লক যখন ওইখানে যায়, যাওয়ার পরে সিপু টস করে ঘুম থেকে জেগে ওঠে। জেগে ওঠার পরে আরেকটা লাইন দিয়ে পাঠায় যায় পাওয়ার কাছে যে ভাই আমি সিগন্যাল পেয়ে গেছি, এখন আমি জাগ্রত, এখন আমার খিদে, মানে আপনারা সকাল থেকে যখন ঘুম থেকে ওঠেন তখন আপনাদের ক্ষুধা লাগে না, তো ওরও তখন খিদে লাগে, তখন খিদে বলতে কি ওকে বলে বাক ভোল্টেজ আমাকে প্রেরণ করো। তখন বাক ভোল্টেজ আপনার কি হয়, পাওয়ার আইসি থেকে সিপুর কাছে যাওয়া শুরু করে। তখন পাওয়ার আইসি কি করে, হাই এন্ড লো এন্ড তৈরি করে। এটা কার জন্য করে, পাওয়ার আইসি এর জন্য বাক ভোল্টেজ তৈরি করে। যখন বাক ভোল্টেজ তৈরি করা হয়ে গেল তখন নিচে আরো দুটো কানেকশন দেখছেন, ইও রিসেট, ইও ভোল্ট দেখছেন, এটাকে ওয়াচডগও বলা হয়, ওয়াচডগও বলা হয়। তো ওটা যখন সিগন্যালটা চলে যায় তখন পাওয়ার আইসি কে সিপিইউ বলে যে পিএস ভোল্টেজ সিগন্যাল পাঠায় যে ভাই তোর প্রস্তুত এখন শেষ, এখন তোকে যেভাবে না যাবো তুই সেভাবে না। অর্থাৎ তখন পাওয়ার আইসির আর কোনো কর্তৃত্ব থাকে না, তখন অ্যাক্সেস কার কাছে চলে যায়, সিপিইউর কাছে। সিপিইউ তখন যাকে ভোল্টেজ দিতে বলে আপনার তাকে ভোল্টেজ দিতে হবে। সিপিইউর অর্ডার ছাড়া পাওয়ার আইসির বাতেও ক্ষমতা নেই কাউকে ভোল্টেজ দেওয়া। তখন পাওয়ার আইসিকে অর্ডার করে তুই এবার ইউএনসি কে ভোল্টেজ দেওয়া শুরু করে। তখন ইউএনসি কে ভোল্টেজ দেয় এবং ইউএনসির সঙ্গে গ্রাফিক্সের লাইন আছে, গ্রাফিক্স কে যা যা দেওয়া দরকার তাকে তাকে ভোল্টেজ দেয়। কথা বুঝতে পারছেন? স্যার ওয়াচডগের উপরে একটা দুটো লাইন আছে, একটা দিয়ে ওই ওয়াচডগের একটা পাওয়ার আইসি থেকে যায় আর একটা সিপিইউ থেকে যায়। পাওয়ার থেকে একটু ভোল্টেজ মানে উপরে যায়, সিগন্যাল তো ভোল্টেজ সিগন্যাল সিপিইউ ওয়াচডগ আর সিপিইউ ওয়াচডগ দিয়ে কমান্ড দেয় যে আমার ঘড়ি এখন পাইছি, এখন তুই চুপ করবি না, তোর আর কোনো কাজ করা লাগবে না, তোদের না কমান্ড দিব। ইএমসির জন্য তো লো এন্ড হাই লিখে, ইএমসির জন্য আরো দুটো লাইন পাওয়ার এর মধ্যে গেল, ওই দুটোর জন্য দুটো হাই এন্ড দুটো লো এন্ড, চারটা লাইন না, দুটো হাই এন্ড এবং সিপিইউ আর ইউএনসির মাঝখানে দেখছেন দুটো দাগ, ওখানে তিনটে লাইন থাকে, একটা ক্লক লাইন, একটা কমান্ড লাইন, আর একটা কমান্ড লাইন থাকে, মানে এখন হচ্ছে আপনাদের এত কিছু মাথা ঘোরানোর দরকার নেই, আপনি কমন জিনিসটা জানেন। কমন জিনিস না জানলে সমস্যা, আপনারা কমন জিনিসটাই জানতে চাচ্ছেন। এখন দেখেন আমি যদি এটা তাহলে আমরা যেখানে ছিলাম কি সেকশন, সেকশন, অর্থাৎ আপনার এখানে যদি ফুল শট হয় তাহলে আমরা কোন সেকশনটা ধরব, ফুল শট হাফ শট হইলে তাহলে আমার এই জায়গা থেকে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাপাসিটর থাকে জানেন। আপনারা বোর্ড যখন রিয়েল টাইমে সার্ভিসিং করবেন তখন দেখবেন যে আপনার একসাথে 10-12টা মনে করেন ক্যাপাসিটর নষ্ট, তাহলে কি 10-12টাই নষ্ট হবে? হ্যাঁ, তো আমার এক স্টুডেন্ট ছিল, ও করছে কি একদিনকে দেখি কি ক্যাপাসিটর ফেলাইতে ম্যাক্সিমাম অর্ধেক ক্যাপাসিটর ফেলাই। আমার যে এরকম হলো কেন, বলতে স্যার শর্ট দেখাইতে সব, মানে বাজারে ভাবছে তো সব শর্ট দেখায়, মানে এই ভাবছে কি যে আমার টোটাল যা ছিল সব নষ্ট। আসলে কি তাই? আপনারাও কিন্তু এই ভুল কাজ করেন, কারণ প্রবলেম হলো একটার জন্য সবাই নষ্ট দেখাচ্ছে। তখন কি করবেন? রগন থেরাপি একদম রগন থেরাপি বাইরে দেবেন, যেটা নষ্ট সেটা কামবে।
থামে কেন বলেন তো? এক হয়ে গেছে যে শর্ট হয়ে গেছে। অর্থাৎ ইলেকট্রনিক্সের ভাষায় দেখা যায় যে একটা ভোল্টেজ একটা কারেন্ট যেটাই বলে এটা খুব সহজ রাস্তা খুঁজে যে কোন জায়গাতে আমি বেরোবো। কথা বুঝতে পারছেন? এখন যেটা শর্ট সেটা তো নেগেটিভ হয়ে গেছে তাই না? টোটাল লাইন নেগেটিভ, এখন নেগেটিভ থেকে পজিটিভে পাস হবে। এখন যে এখানে একটা পুশ করে এখান থেকে বেরোবে তখন ও বড় হয়ে যায় ভেঙে যায়। অর্থাৎ ইলেকট্রিসিটি অলওয়েজ সহজ রাস্তা খুঁজে কোনখান থেকে আমি বেরোতে পারবো। এখন দেখেন এইখানে আমি যখন আমার ঢুকবে তখন এইখানে আমি কিন্তু অটোতে আমার ভোল্টেজ চলে আসবে ফোন অন করা ছাড়াই। এখন আপনি এখানে দিলেন চাপ, চাপ মারলে এখান থেকে পাওয়ার আইসি থেকে এই যে ক্রিস্টাল, সর্বদা মনে রাখবেন আপনার অনেক হেডফোনে পাবেন ক্রিস্টালের ঝামেলা জন্য ফোনে আপনার বোর্ডে ক্রিস্টাল আছে না, যদি কারো রানিং বোর্ড থাকে এই বোর্ডটা কি করবেন আপনি ডিসি পাওয়ার সাপ্লাই লাগায় রিডিং চেক করবেন যে আপনার রানিং বোর্ড আপনি ক্রিস্টাল ভুলে গেলে একবার চেক দিয়ে দেবো। স্যার ক্রিস্টাল কি আমরা মার্কেটে এরকম আছে? কি বলেন 100%? ক্রিস্টাল স্যার আপনার বোর্ডে ক্রিস্টাল না থাকলে তো যেমন আপনার যদি পেসমেকার মেশিন বডিতে না থাকে তাহলে তো আপনার অস্তিত্বই থাকবে না, একটাই গেল না। আপনার টোটাল হার্টবিট হবেই না। 100% আপনার যে কোনো কোনো ক্রিস্টাল থাকবে, হোক সেটা বাইরে হোক সেটা আইসি। স্যার সাপোজ আমরা একটা ফোনের জীবনে ক্রিস্টাল নষ্ট হয়ে গেছে, এই মার্কেটে আমরা এক্সট্রা কিনতে পারবো না? ক্রিস্টাল আলাদাভাবে কিনতে পাওয়া যাবে, একটা ক্রিস্টাল সহজে নষ্ট হয়। ক্রিস্টাল যদি কখনো দেখেন আপনার মনে হয় যে আপনার বোর্ডে সব কিছুই ঠিকঠাক আছে, তারপর আপনার ফোনটা ডেড, তখন কি করবেন ক্রিস্টালটা একটা শেক দিবেন, না হলে উঠায়ে এখানে একটু ফোল্ডার লাগে আবার লাগাই কিনে দিতে হবে। ক্রিস্টাল সাধারণত নষ্ট হয়। ক্রিস্টাল মার্কেটে গুলো কিনতে পাওয়া যাবে না, সব করে লাগাই ক্রিস্টাল নষ্টই হয় না, তো নষ্ট হয় না। এটা হবে কি কাস্টমার হাত থেকে ফেলে দিয়ে ভাঙলে এক নম্বর, দুই নম্বর হচ্ছে আপনার ওয়াটার ট্যাপের যদি হয় এখানে যদি শ্যাওলা করে তাহলে হতে পারে, এছাড়া এটা আসলে প্রবলেম হয় না। তো এই ক্রিস্টাল না থাকলে আপনার ফোন কিন্তু ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা। সো কেয়ারফুল। এইখান থেকে সিগন্যাল চলে যাবে কার কাছে? ডিবি ক্লককে সিগন্যাল, যেটা আগেই বলছি। এইখান থেকে এইখানে এসে আপনার কি সিগন্যাল আবার ব্যাক দিবে। এখন দেখেন আপনার মনে করেন এই কয়েলটা নষ্ট, এই কয়েলটা কি নষ্ট। এখন দেখেন বাক ভোল্টেজ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইখানে নষ্ট হয়ে যাবে, স্টপ। এখন দেখেন এইখানে যদি স্টপ থাকে তাহলে যখন ডিসি পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ার রিডিং দেখাবে না, দেখাবে স্যার কিছু দেখাবে। দেখেন এইখান থেকে আসছে 2 3 4 5 6 করে এসে ধরেন 7 8 যে আর অ্যাম্পিয়ার যায়ও না নড়েও না সরেও চলবে কি, এরা তো নষ্ট। দেখি দাইতে পারবে? পারবে না, দাঁড়ায় আছে। এখন দেখেন আপনার অ্যাম্পিয়ার রিডিং দেখাচ্ছে 7 8 6, আপনার এখন রিডিং এর দাম না যে 6 7 8 দাঁড়াচ্ছে, তার মানে কি 6 7 হচ্ছে মানে কি আমার এখানে ক্রিস্টাল কিন্তু বুস্ট করতেছে, বার ভোল্টেজ কি হচ্ছে যাচ্ছে, কিন্তু যার মধ্যে মাঝখানে কি চুপ করে দাঁড়ায় আছে, কারণ ওর কিছু করে না। স্যার আমরা যদি কথা বুঝতে পারছেন? মাথায় কি ঢোকে? এখন এই সিকোয়েন্স ছাড়া বলেন আপনি বুঝবেন কি? আপনাকে আমি হাজার হাজার চারটে উত্তর রাখতে পারবেন? আপনি মিডিয়াটেকে বললাম তো, মিডিয়াটেকের আইসির জন্য একরকম রুলস, যে এত থেকে এত রিডিং আসলে এই এগুলো মুখস্থ কর, এবং স্ন্যাপড্রাগনের জন্য একরকম, এবং স্ন্যাপড্রাগনের মডেল বেঁধে রাখো, কয়টা মনে রাখবেন সম্ভব এটা, এবং সামনে একটা চার্ট করাবো, যে ওই এক চার্ট করে আপনার মাথা ঘুরাবে, একটা চার্ট দেখাবো মিডিয়াটেকের, এটা আমরা তৈরি করছি, এটা পড়লে দেখবেন আপনার নিজেরই মাথা ঘুরাবে, তখন আপনার এটা মনে করবে। এখন দেখেন আপনি এটা তখন সলভ করবেন, দেখেন এখানে বাক ভোল্টেজ আমার যাচ্ছে যাচ্ছে, হাই লেভেল ভোল্টেজ তৈরি করছে, অর্থাৎ আপনার অলরেডি একটু সিকিউর ভিতরে কারেন্ট চলে গেছে, তখন 12 13 14 15 16 17 উঠতেছে। ওঠার পরে দেখেন এইখানে যাওয়ার পরে যখন এই যে পিএস হোল্ডার পিএস রিসেট, এই পিএস হোল্ডার যখন পাওয়ার আইসি বলবে তুই সিকিউরটা অন কি দিয়ে ভোল্টেজ দেওয়া শুরু কর, তখন ও যখন ভোল্টেজ দিবে তখন দেখেন এইখানে ধরেন 16 17 15 18 এরকম 20 নিচে, মানে 200 মিলি অ্যাম্পিয়ার, বুঝতে পারছেন? এরকম যখন আসবে তখন দেখা যাবে কি যে আপনার ধরেন ইউএনসিটাই নষ্ট, কি ইউএনসিটাই নষ্ট, হেলথ খারাপ হয়ে গেছে। এখন এ যখন ভোল্টেজ দিতে যাচ্ছে তখন ভোল্টেজ আর দিচ্ছে নিবে, কেন নিজেই নষ্ট, তখন কি চুপ করে আবার দাঁড়ায় থাকবে, 12টা ছেড়ে দিলে স্টপ রিডিং দাঁড়ায় আছে, তখন আপনার এরকম আসে না যে 13 14 পয়সা দাঁড়ায় আছে, নড়েও না সরেও না, 12টা ছাড়লেও কিছু হয় না, দাঁড়ায় আছে। তার মানে কি পাওয়ার আইসি সিকিউর কমান্ড অনুসারে একে ভোল্টেজ দিচ্ছে, কিন্তু ইউএনসি দিচ্ছে না, তাই অ্যাম্পিয়ার রিডিং কি আসবে? যদি না কাটে অ্যাম্পিয়ার রিডিং আসবে না, দাঁড়ায় থাকে। তখন আমরা কি করি? আমরা তখন বলি আপনি ড্রাইভ দিয়ে চেক করেন, ড্রাইভার চেক, ডিভাইস ম্যানেজারকে ড্রাইভার চেক দেন যে আমার
কোনটা পোর্ট পাচ্ছে কি পাচ্ছে না। যদি পোর্ট পেয়ে যায় আপনি 100-এ 100 মানে 100-র উপরে শিওর থাকেন আপনার ইমেজি হয় নষ্ট হয়ে গেছে না এর মধ্যে একটা নিয়ম আছে কি করবেন একটা ফ্ল্যাশ দিয়ে দেন। এখন দেখেন ফ্ল্যাশ ফেল থেকে কাজ আছে এখন ফ্ল্যাশ ফেল আপনি বিপদে যাচ্ছেন নিচ্ছে না তার মানে এমনি এটা নিলেই নষ্ট তখন আপনি ড্যাম শিওর এটা হবে না। তবে এত দূর যাওয়া লাগে না আপনি সিপিইউ যখন আমার কোড পেয়ে যায় তখন বোঝা যায় এটাই নষ্ট। এখন দেখেন আরেকটা জিনিস আপনি পাওয়ার বাটন দিবেন চাপ যার পরে সিপিইউর কাছে গেছে যাওয়ার পরে এখান থেকে পাওয়ার ভোল্টেজ এখান থেকে এসে এই ভোল্টেজ এলডিও ভোল্টেজ হাইড্রো ভোল্টেজ এখানে ঢুকতেছে। এখন আপনার রিডিং 17 16 পাওয়ার বাটন ধরে রাখছেন কিন্তু পাওয়ার 15 16 17 18 20 এরকম আসতে যায় এই সাইডে দিচ্ছেন কষ্ট করে কথা বলে পাওয়ার বাটন চাপ দিলে ওঠে যেই সাইডে দেন আবার চলে যাবে মনে করেন পাওয়ার বাটন চাপ দিয়েছেন 14 24 25 26 এরকম চলে আসছে আবার যেই সাইডে দিচ্ছেন আবার ডাউন হয়ে যাচ্ছে কেন কারণ দেখেন আপনার এই যে রিডিংটা স্টপ রিডিং কার কাছে থাকে কাছে এখন দেখেন আপনি চাপ দিচ্ছেন এইখানে আসছেন যেই সাইডে দিচ্ছেন তখন এখান থেকে পাল যে কোন আছে সিপিইউ কি আর ধরে রাখতে পারতেছে না তখন কি কষ্ট করে পড়ে যাচ্ছে মানে জিনিস বোঝেন বিষয়টা দেখেন আপনি যে অ্যাম্পিয়ার এটাই মূলত কি দেখেন ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্যাটারি অল্টারনেটিভ ব্যাটারিতে ডিসপ্লে না এটা ডিসপ্লে আছে এই জাস্ট এখন দেখেন আমরা যে রিডিংটা দেখি এটা কি কারেন্ট ফলো ভোল্টেজের রিডিং কিচ্ছু নাই ভোল্টেজ চুপচাপ ভোল্টেজের এখানে কিচ্ছু নাই আছে কি অ্যাম্পিয়ার আমরা ডিসি পাওয়ার সাপ্লাই কি দেখি কি দেখি অ্যাম্পিয়ার দেখি কি দেখি অ্যাম্পিয়ার দেখি এখন আপনি যদি হ্যাঁ একই জিনিস এখন ধরেন চাপ মারছেন মারলে এখান থেকে এসে কারেন্ট ফলো হচ্ছে কিনা এর অর্ডার পেয়ে এখান থেকে আবার কি ভোল্টেজ এখানে যাচ্ছে এখন আপনি কিন্তু কার্বন চাপ দিয়ে আছেন এখন আপনারা বলেন স্যার আমি যতক্ষণ চাপ দিয়ে থাকি রিডিংটা থাকে যখন ছেড়ে দিই আবার খুলে আবার চাপ দিলে আবার হলে আবার চাপ দিলে আবার খুলে ছেড়ে দেওয়ার সাথেই করে দেয় তার মানে কি এটা রিডিং ধরে রাখতে হচ্ছে কথা বলেন নাই এখন অনেক সময় এরকম কন্ডিশন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কনফিউশন হয়ে যায় যে আসলে এটা ইএমসি সমস্যা না সিপিইউ সমস্যা খুবই সহজ সমাধান ডিভাইস ম্যানেজারে যাবেন যে কোডটা কানেক্ট করবেন যদি কোড পাই তাহলে তো সিপিইউ ওকে কারণ কোড যদি না পাইতো তাহলে সিপিইউ ওকে না থাকলে কোড পাইতো ড্রাইভার পাইতো না আপনি সহজ সমাধান আপনার সিপিইউ ওকে তাহলে প্রবলেম কার ইএমসি এখন অনেক সময় দেখা যায় আপনি চাপ দিচ্ছেন কোনো রিডিংই আসে না তার মানে কি পার আইসি থেকে কোনো ভোল্টেজ তৈরি হচ্ছে না রিডিং দেখাবে কেন দেখেন আপনার এটা টস করে তুলে করে গেছে তাহলে এক এসা চুপ করে সাইডে দিচ্ছেন করে এক চাপ দিচ্ছেন এক দুই তিন এসা চুপ করে দাঁড়াচ্ছেন আবার সাইডে চুপ করে যাচ্ছে তার মানে কি এটা নিজেই নামে না তো যাবে আবার ধরেন এটা নিজেই পার আইসি নিজেই নামে না কথা বুঝে পার আইসি নিজেই নামে না এখন আপনি দিচ্ছেন চাপ এখন অ্যাম্পিয়ার রিডিং দেখাবে এক এসা চুপ করে মানে আসবেই না দিন আর একটা সমস্যা হচ্ছে সিস্টেম পর্যন্ত যদি নাই বা হ্যাঁ তার কারেন্ট ফ্লো দেখাবে কারেন্ট পাসই হচ্ছে না মাথায় কি ঢুকতেছে কিছু তারা বলেন যে এই কারেন্ট ফ্লো যদি আপনি এই মেকানিজমটা না জানেন আপনি বের করতে কেমন আপনার বোর্ডের সিস্টেম জানতে হবে যে আপনার এই বডি বা আপনার এই দেহটা কিভাবে চলে কারণ ডাক্তার যদি না জানে তাহলে সে সার্ভিসিং করতে হবে যে আপনার আসলে প্রবলেম কোন জায়গায় হবে আর আপনার যে বোর্ডটা যদি আপনি সলভ করতে না পারেন বা না জানেন তাহলে কারেন্ট সিগন্যাল কোন কোন জায়গাতে কিভাবে পাস হচ্ছে তাহলে আপনি এই বোর্ডের সিগন্যাল আপনি জানতে পারবেন সম্ভব না অর্থাৎ আপনার মাথায় এটা সেট করে নেন সেট আসলে দেখে বলবেন যে এখান থেকে এটা হতে পারে ধারণা নেবেন যে এখানে আমার হতে পারে এইবার চেক দিলে আপনি কনফার্মেশন পাবেন আর আসেই তো পাওয়ার আইসি সিপিইউ আর জানি আর এটা তো প্রাইমারি এক দিকে দেখলে কিন্তু প্রাইমারি শেষ হয়ে গেল স্যার স্যার আজকে সিঙ্গারা হবে বুঝতে পারছেন ঘটনা বুঝতে পারছেন কি ঘটনা ঘটে এখন দেখেন এই সিকোয়েন্সগুলো আপনি সব আপনার করে দরকার নেই আপনার 100% জানা লাগবে আপনি 50% জানেন এটা কিন্তু কাজের মতো জানা লাগবে যেটা
যেটা দরকারি সেটা জানেন, যেটা দরকার না এটা জানেন লাভ। কথা বুঝতে পারছেন? এখন বলেন আপনি এই তার ছাড়া সার্ভিসিং করতে পারবেন? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এবার আপনি সিকিউর করলে সার্ভিসিং কেমন করবেন? সহজ হিসাব, আমার বিপিএস তৈরি হচ্ছে কি, মানে আমার প্রাইমারি পুরো ফ্যাশন না থাকলে আমার কখনো বিপিএস তৈরি হবে না। এবার সেকেন্ডারি সেকশনে আছে কি, এক পাওয়ার আইসি বা ভোল্টেজ কয়েল, সিপিইউ আর এই চারটা ছাড়া আর কিছু আছে? তাহলে প্রবলেম এত ভয় পান আছেই তো এই চারটা, সার্ভিসিংও করবেন ওইটা, আর মাঝে কিছু কম্পোনেন্ট। আপনি সার্কিট বোর্ডে হাতে গুনে গুনে বলি কম্পোনেন্ট, আইসি, আর হচ্ছে লাইন আর জাম্পার, এই চারটা ছাড়া আপনার করার কিছু আছে সার্কিট বোর্ডে? না। আপনি যদি প্র্যাকটিক্যাল করেন এই চারটার বাইরে প্র্যাকটিক্যাল দেখান তো হয় অলরেডি চারটা আপনাদের শেষ। কম্পোনেন্ট উঠাইছেন না? লাইন চেক দিছেন না? মানে বাজার মোড়ে একটু লাগাই ঠিক আছে কিনা দিছেন কিনা? আইসি টুলসের লাগাইছেন না? জাম্পার করছেন না? আপনার প্র্যাকটিক্যাল করি। হ্যাঁ, কিন্তু বাকি আছে কি? বাকি আছে কি? হ্যাঁ, সাইলেন্ট, আমি টেস্টিং এর কথা বলি। কথা সহজভাবে নেওয়ার চেষ্টা করেন। আপনি আইসি আজব খাইলেও শুনতে পারবেন না। আপনি 20,000 টাকা দেন, আমি এখন টেকনিশিয়ানকে সারাদিন বসে রাখতেছি, সারাদিন আমার লিগল করে দিতে পারবো, সারাদিন কোম্পানি তুলে দেবো। কিন্তু রোগ ধরার একটা টেকনিশিয়ান বুঝে দেন তো? হ্যাঁ স্যার, এটাই বুঝে দেন যে স্যার আপনি, আমি 50,000 টাকা দেবো তাকে মাসে, রোগ ধরার তুলে দেবো। কত প্রবলেম হবে সে আমাকে তুলে দিতে পারবে না, পাবেনই না, তা পাবে। আর যে পারে সে নিজে দোকান দেয়, সে পরের দোকানে থাকে না। পরের দোকানে কারা থাকে জানেন? যারা হ্যান্ড স্কিলে ভালো তারা থাকে, কিন্তু রোগ যারা ধরতে পারে এরা রোগ পুষিয়ে রাখে। একটা ডাক্তারের কাছে যান, 1,000 টাকা ভিজিট দেন, রোগ ছেড়ে দেয়, কিন্তু যে টেস্ট করলো তারা এবার 20,000 30,000 টাকা টেস্ট দিয়ে দেন। তাহলে যে সারালো তারা দিলেন 1,000, আর যে ধরে দিল তারা দিলেন 30,000। তাহলে দামটা কার বেশি? ধরে দিল তার। কথা বলতে পারছেন? রিয়েলিটির সাথে আসে, রিয়েলিটি ফেস করে। আপনার রোগ ধরাটা মেন, সারাটা পরে, সারা আপনি এমনি শিখে যাবেন, সারা এমনি শিখে যাবেন। আপনি আমার সাথে থাকেন না, পেশেন্ট 1 মাস থাকেন, আপনার কোলা ফিটিং, আইসিডি বলি, এদিক সেদিক আপনি যাবি, যত কাজ এমনি শিখে যাবেন। আপনাকে আমি সাথ ধরা দিচ্ছি, কিন্তু সারের সাথে 1 মাস থাকবেন। তাহলে আমি যেখানে ক্লাস নিয়ে আমার সাথে সাথে শুধু দাঁড়ায় থাকবেন 2 ঘন্টা করে, একটা শিখবেন, ক্লাস দেখবেন, আপনি 1 মাস পরে এমনি শিখে যাবেন, আপনাকে আমি শিখে দেবো। কিন্তু রোগ ধরা এটা সারা জীবনে শেখানো সম্ভব না, যদি না আপনি না পারেন। কারণ রোগ ধরতে গেলে আপনার জীবনই জানতে হবে, এই ছোট ছোট জিনিস জানতে হবে, কোথা থেকে কোন জায়গা যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমরা যখন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করছি, আমাদের ল্যাবে 4 ঘন্টা তারা পা ব্যথা হয়ে গেছে, বসার কোনো জায়গা নেই। জানেন আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার যারা এখানে যে করছেন, এই ল্যাবে কোনো চেয়ার দেয় না, জানেন? টোটাল কোনো চেয়ারই থাকে না, বসার কোনো জায়গা নেই। মাঝে মাঝে এমন অবস্থা হলো কোনোর পরে বসে অর্থাৎ যে কোনো জিনিস আপনার শিখতে হলে বেসিক থেকে শুরু করতে হবে। আপনি লাভ পারে আর আমি তো দেখুন শুরু করলাম টেস্টিং আইসি ডাবল ডেকার, কোনো লাভ নেই। কারণ কখন ধরবেন আপনি টেস্টিং আইসি ডাবল ডেকার এটাই জানেন না, সারাদিন ওই একটা আইসি করে থাকবেন, কোনো কাজই হবে না। কারণ আইসিতে কখন ধরতে হয় এটা তো আপনার জানতে হবে। আপনি এসেই তো আইসি ধরতে পারবেন না, পারবেন? আর আমি তো বললাম আইসি এত সহজে নষ্ট হয় না, আইসি নষ্ট হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া।